নমস্কার, আমি অনুত্তমা আপনাদের সঙ্গে নিয়ে শুরু করছি আজকের ভালো আছি ভালো থেকো। ভালো আছি ভালো থেকো মধ্যে দিয়ে আমাদের যে ভালো থাকার চিরন্তন নিরন্তর প্রয়াস চলে, তা তো শুধুমাত্র মানসিক সমস্যা বা মানসিক অসুখের সঙ্গে মোকাবিলার মধ্যে দিয়ে ভালো থাকার যাত্রা নয়। তার মধ্যে এমন অনেক কিছু থাকে যেখানে কোনো অসুস্থতা নেই, কোনো রোগ নেই, কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের কিছু কথোপকথন, কিছু আচরণ, কিছু আদান প্রদান এবং তার মধ্যে তৈরি হওয়া ভুল বোঝাবুঝি, তারতম্যের দরুন আমাদের ভালো থাকা নিভে আসার একটা জায়গা কিন্তু উঠে আসে। এবং আপনাদের ফোনের মধ্যেও সেটা অসংখ্যবার এসেছে, যেখানে আমরা হয়তো বলেওছি যে এটা কি বলবেন তার উপর নির্ভর করে না, কিভাবে বলবেন তার উপর নির্ভর করে। এই কিভাবেটা নিয়েই আমাদের আজকের ভাবনা এবং আলোচনা এগোবে, কারণ আজকে আমরা ভালো আছি ভালো থেকোতে কথা বলবো কিন্তু আমাদের কমিউনিকেশনের বা আদান প্রদানের মাধ্যম এবং তার ধরন নিয়ে, অর্থাৎ কি নয় কিভাবে নিয়ে। এবং সেটা নিয়ে যার সঙ্গে কথা বলবো তার সাথে আলোচনা করার জন্য আমরা আজকে প্রথমবার তাকে এখানে পেয়েছি ভালো আছি ভালো থেকোতে, সেটা আমাদের কাছে নিশ্চয়ই খুবই আনন্দের। আমাদের সঙ্গে রয়েছেন কর্পোরেট ট্রেনার এবং অ্যাসপায়ারিং পার্সনাল ফাউন্ডার ডিরেক্টর সর্বরী সাহা। সর্বরীদি, ওয়েলকাম টু ভালো আছি ভালো থেকো। সর্বরীদির সঙ্গে আমার দীর্ঘদিনের কাজের সূত্রের আলাপ, তারপরের বন্ধুত্ব রয়েই গেছে এবং সর্বরীদি অনেকটা সময় ধরে কাজ করে যাচ্ছেন এই কমিউনিকেশনের নানান দিক নিয়ে এবং কিভাবে সেটা আমাদের দৈনন্দিন সম্পর্কের উপর প্রভাব বিস্তার করছে, সেটাও কিন্তু সর্বরীদির কাজের একটা বড় অংশ। সেই সব নিয়েই আজকে কথা হবে এবং অবশ্যই আপনাদের বাদ দিয়ে তো এই আলোচনা একেবারে অসম্পূর্ণ। আপনারা আপনাদের সমস্যা, প্রশ্ন, আপনাদের নানান অভিজ্ঞতার ডালি নিয়ে যে নম্বরগুলোতে চলে আসবেন আপনারা জানেন, তাও দ্রুত আরেকবার বলে দিই, 40073267, 40073269। আমি আর সর্বরীদি আপনাদের অপেক্ষায় রইলাম, আড্ডা শুরু করছি। সর্বরীদি, একদম গোড়াতেই যেটা আমরা কথা বলছিলাম যে এই যে কোথাও আমাদের কমিউনিকেশনের মধ্যে অনেক সময় একটা কোথাও যেন একটা গ্যাপ তৈরি হয়ে যায়, আমরা বলি খুব সহজে যে কমিউনিকেশন গ্যাপ। এই গ্যাপটার মূল কারণ কাজ করতে গিয়ে তুমি কি পাচ্ছ? দেখ অনুতমা, আমার যেটা মনে হয়েছে বিভিন্ন লোকের সাথে ইন্টারাকশনে বা শুনেছি লোকজনের সাথে, যেমন একটা ছোট্ট এক্সাম্পল দিই। একটি শিশু, সে তার আগের পরীক্ষায় ধর 75 পেয়েছে, সে পরবর্তী পরীক্ষাতে দেখা গেল সে 80 পেয়েছে। আচ্ছা, তার কাছে এটা মনে হচ্ছে সে ভীষণই ভালো করেছে। সে দৌড়ে এলো তার বাবা মাকে বলতে যে বাবা দেখো এবারে কিন্তু আমি দারুণ করেছি। হ্যাঁ, ঠিক সেই মুহূর্তে প্রথম প্রশ্নটা কি এলো বলতো? হাইয়েস্ট কত? ঠিক সেই হাইয়েস্ট কতর জায়গাটা যে কি ভীষণ ভাবে বিঁধল একটি শিশুকে, সে হয়তো শিশুর বাবা মা বুঝতেই পারেনি, কেন তাদের জায়গা থেকে সে কিন্তু তার সন্তানের ভালোর জন্যই প্রশ্নটা করেছে যে আর কজন আছে, কার সাথে কম্পিট করতে হবে। তার উদ্দেশ্যটা খারাপ নয়, কিন্তু এই ধরনের কথা যখন বারে বারে হচ্ছে তখন কি হচ্ছে, কোথাও একটা মানসিকভাবে সে সরে যাচ্ছে। কোনো ক্ষেত্রে বাবা, কোনো ক্ষেত্রে মা, সে সরে যাচ্ছে। এই সরে যাওয়াটা কিন্তু যখন সে অ্যাডাল্ট হচ্ছে, বড় হয়ে যাচ্ছে, সেই যুবক অবস্থায় যখন সে আর বাবা বা মার কাছে আসতে চাইছে না, তখন কিন্তু একটা ভীষণ খালি, কোথায় খালি, কেন আসছে না, দুজনেরই তখন একটা ফাঁকা জায়গা, ভীষণ ফাঁকা জায়গা। এবং হয়তো এই যে ছোট ছোট জিনিসগুলো, যেমন আমাদের সমাজে একটা আছে, ছেলে মেয়েদের ভালোটা বাবা মা মুখে বলে না। হ্যাঁ, আগে শুনতাম নজর লাগে, কিন্তু এই নজর লাগার জায়গাটাকে মেনে নিয়ে আমরা যে কতটা ডিপ্রাইভ করে আসি সেটা তো অনেক পরবর্তীকালে আমরা বুঝতে পারি। যেমন একটা, আমি জাস্ট একটা এক্সাম্পল, একটা আমার সাথেই ঘটনা ঘটেছে। বাসে যাচ্ছিলাম এবং একটি মা, তার ছোট্ট শিশু, সে হয়তো 1-এ পড়ে কিনা সন্দেহ, সে তার বই খুলে বাসের মধ্যে দেখছে। আমার নজরটা পড়েছে বইতে, শিক্ষিকা প্রাইমারি। আমি দেখলাম হাতের লেখা খুব সুন্দর। তো আমার মনে হলো কোথাও একটু ছাত্রীকে বলি, বাচ্চাটিকে। তো আমি তাকে না ইশারায় ডাকলাম, এসো। তো মা, বাচ্চাটি তো কিছুতে আসবে না। তারপরে মা বললো, যা আন্টি ডাকছে যখন, যা। তো বাচ্চাটি এলো, আমি ওকে খুব আস্তে করে বললাম, ভীষণ সুন্দর তোমার হাতের লেখা। তো মায়ের কাছে আবার ফিরে গেল। মা বল, কি বললো রে আন্টি?
তো সে তো অতটা গুছিয়ে বলতে পারছে না, বা হয়তো ভয়ই পাচ্ছে মাকে যে এরকম একটা ভালো কিছু বলা হচ্ছে তাকে, সে তো শুনে অভ্যস্ত নয়। তখন আমি বললাম, শুনুন আমি বলছি, আপনার মেয়ের হাতে লেখা খুব ভালো, তাকে কিন্তু এনকারেজ করুন, এরকম দেখা যায় না। সঙ্গে সঙ্গে এক বাস লোকের মধ্যে সে বলে উঠলো, মা হাতে লেখা দিয়ে কি হবে দিদি, অঙ্ক পারে না, ইংরেজি পারে না। এই যে ওই মুহূর্তে যে কথাগুলো বলা হচ্ছে, ওইটা যদি উনি সেই সময় জাস্ট একটু হেসেই দিত আমাকে, ব্যাস তাহলেই হয়ে যেত। কিন্তু এতে করে কি হলো, আমি গিলটি ফিল করলাম যে আমি কেনই বা বলতে গেছিলাম। ওই বাচ্চাটির তো কোনো দোষ নেই, আমি সামনে তার তো এটা শোনার কথা ছিল একদমই না। এবং এই যে ছোট ছোট জিনিসগুলো আমাদের জীবনে শুরু হয়, তার মানে কোথাও সর্বরীতি কমিউনিকেশনের একটা যেটা জায়গা অলরেডি, দুটো খুব সুন্দর উদাহরণের মধ্যে দিয়ে সর্বরীতি কিন্তু আমাদের দুটো ইম্পর্টেন্ট জিনিস দেখালেন। একটা হচ্ছে যে কমিউনিকেশনের উদ্দেশ্যটাই সব থেকে বড় কথা নয়, আমি হয়তো উদ্দেশ্যের দিক থেকে খুব পরিচ্ছন্ন আছি, কিন্তু কিভাবে সে উদ্দেশ্যটা সাধন করছি সেইটা ইম্পর্টেন্ট। আর দুই, তুমি একটা টাইমিং এর কথাও বোধহয় বলছো, ওই মুহূর্তে যে ঘটনাটা ঘটছে সেইটার একটা ভীষণ ডিপ কোথাও ওটা চলে যাচ্ছে, এবং সে কোথাও কিন্তু ক্ষমা করছে না। কেন আমরা এটা ভুলে যাই, বাচ্চাদেরও যে একটা সেলফ রেসপেক্ট আছে, নিশ্চয়ই নিশ্চয়ই, তারও যে একটা আত্মসম্মান বোধ আছে, এবং সে যে সেটার সম্বন্ধে ভীষণ কনসিয়াস, সেটা অনেক সময় আমরা যারা সিনিয়র্স, যারা বাবা মা হিসেবে আছি, বা হয়তো আরো যারা আত্মীয় স্বজন পরিজন যারা, আমরা সেটা ঠিক ফিল করে উঠতে পারি না, ওদের জায়গায় দাঁড়িয়ে ওটা ফিল করি। এখানে আরেকটা প্রশ্ন আমি তোমায় একটু করবো সর্বরীতি, যে এটা তো ধরো তুমি বলছো বাচ্চাদের কথা, কিন্তু আমরা তো দেখি যে বড়দের মধ্যেও, মানে দুটো অ্যাডাল্ট মানুষ, তারা পরস্পরের সাথে প্রেমের সম্পর্কে থাকতে পারে, বন্ধুত্বের সম্পর্কে থাকতে পারে, কর্মসূত্র যুক্ত হতে পারে, তাদের মধ্যেও কিন্তু কমিউনিকেশন ফেলিওরের জন্য একটা বিরাট ফারাক চলে এলো। একদম, যেমন ধরো দুজন কালিগ, ও একটা মানে আমি কর্মস্থলের জায়গায় দুজন কালিগ, ধর তুই আমরা অনেকদিন ধরে কাজ করছি, আমাদের মধ্যে একটা বন্ধুত্ব হয়েছে। এইবারে আমি হঠাৎ আমার মনে হলো যে শুক্রবার ফার্স্ট ডে ফার্স্ট শো একটা সিনেমা যাওয়া যায়, এবং তুই তখন অনেক কাজ নিয়ে বসে আছিস। আমি বললাম, এই চল চল, কাজ করে আর কি হবে, চল চল সিনেমা যাই, ছাড় তো। এবার তুই ঘুরেই আমায় বললি, দেখো তুমি ফাঁকিবাজ হতে পারো, আমি কিন্তু ফাঁকিবাজ নই, আমাকে আমার কাজটা করে ভাই বেরোতে হবে। দারুণ উদাহরণ। এই যে এটা যে আমার কতটা বিঁধলো, আমি তখন মনে মনে ভেবে নিলাম, হয়তো বললাম না কিছু, আমি মনে মনে ভেবে নিলাম আর কোনোদিন আমি ওকে সিনেমা যাওয়ার কথা বলবো না। এইটাই যদি ধর তুই আমাকে বলতি যে হ্যাঁ ইস কি ইচ্ছে করছে গো তোমার সঙ্গে যেতে আজকে, কিন্তু কি করবো বলো, এই মুহূর্তে এই কাজগুলো এসেছে আমার কাছে। কিন্তু এটা যদি আমরা একটা কাজ করি না, আইদার তুমি আমাকে একটু হেল্প করো, যদি আমরা একসাথে শেষ করে ফেলতে পারি কাজটা, অর এলস আজকের দিনটা ছেড়ে দাও, কালকে শিওর, কালকে ছুটি, আমরা ধরুন ডে আউট করবো, আমরা খাওয়া দাওয়া করবো বাইরে, সিনেমাও দেখবো। তাহলে কিন্তু আমার অতটা নেগেশনটা আমি শুনছি না, মানে আমি যে নাটা কিন্তু আমার কাছে এসে বিঁধলো না। এই জিনিসগুলো কিন্তু দুটি অ্যাডাল্টের মধ্যে হচ্ছে, কর্মস্থলে হচ্ছে। আরেকটি, যেমন আমরা বুঝি না অনেক সময়, অনেক ইনকমপ্লিট কথা রেখে দিই। যেমন ধরো একজন বস, একটা আজকাল তো খুব ইমেলের কালচার চলছে, ইমেলে লিখলো সকাল 11টার সময়, একজন এই ইমেলটা পড়লো, তাতে লেখা আছে মিট মি অ্যাট 3 PM। বেশ, এবারে ডিয়ার কিছু নেই, নিচে কিছু নেই, বিকজ ডিরেক্টরের ইমেল থেকে আসছে, সো ইট ইজ আন্ডারস্টুড যে ইট ইজ ডিরেক্টর। সো সে বলছে মিট মি অ্যাট 3 PM। এবারে কি কারণে ওইটা পড়ার পর থেকে যে 11টা থেকে 3টে অবধি যে কোনো মানুষের মনের ভিতরে কি হতে থাকবে, যে আমি তাহলে কি কিছু করেছি, তাহলে কি আমার কোনো গন্ডগোল করেছি, কারোর সাথে কি কিছু হয়েছে, তাহলে কি ফেলড ইন সামথিং, এই যে ব্যাপারগুলো এই 3টে অবধি কিন্তু একটা ম্যান আওয়ার্স যে বলি আমরা, যেটা ক্যালকুলেট করি, সেটা কিন্তু একটা অর্গানাইজেশনের লস হলো। অসম্ভব একটা ইম্পর্টেন্ট এক্সাম্পলে নিয়ে আসছেন সর্বরীতি, আমাদের বিস্তারিত শুনবো, কিন্তু একটা ফোন ইতিমধ্যে সেক্ষেত্রে সর্বদা একটু নিয়ে নি, এটা আমরা আরেকবার নিশ্চয়ই ফিরবো। কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ নমস্কার, হ্যাঁ অনুত্তমাদি বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
আমি সিঙ্গুর থেকে সুকান্ত করে বলছি। হ্যাঁ, বুঝতে পেরেছি, বলুন কেমন আছেন সুকান্ত বাবু? গলাটা চেনা হয়ে গেছে আপনার? একদম ঠিক আছে। সর্বদিদি, আপনার অতিথি সর্বদিদিকে নমস্কার। নমস্কার নমস্কার। আমি একটা আমার এই আপনাদের ভাবনার যে ব্যাপারটা নিয়ে আলোচনা হচ্ছেন, আমার বেশ ব্যক্তিগত নিজেরও এরকম একটা অভিজ্ঞতা আছে। বলুন। মানে সমস্যার মুখোমুখি হয়ে, হ্যাঁ বলুন। যে ধরুন আমার কোনো একটা পড়াশোনা নিয়ে আমাদের যে সার্কেলের মধ্যে আলোচনা হয়, এখন আমি সেখানে বক্তা হলে এখন শ্রোতা কখনো কখনো দেখা যায় ফোন এসে গেল, নাহলে আমি যেটা বলতে চাইছি, আমি যেতে চাইছি তারকেশ্বর, আমাকে শেওড়াফুলি থেকে বর্ধমানে পাঠিয়ে দেওয়া হলো, মানে মাঝখানে নানান প্রশ্ন। এখন শ্রোতাও সে আমাকে যেতে দিচ্ছে না ঠিক লাইনে। এই যে ব্যাপারগুলো বিঘ্ন ঘটছে বাতে পারে, এক্ষেত্রে আমারও সমস্যা, ও কতটা বুঝতে জানি না। এর উপায় কি, যদি আপনার কর্পোরেট ট্রেনার যদি উনি একটু এইগুলো নিয়ে সমাধানের রাস্তা দেন, আমি খুশি হব। অনেক ধন্যবাদ সুকান্ত বাবু, খুব সুন্দর একটা প্রশ্ন আপনি রাখলেন, যে আমরা কথা বলতে বলতে অনেক সময় আমি একটা দিকে নিয়ে যেতে চাইছি, আরেকজন মাঝখানে মাঝখানে এমন কিছু প্রশ্ন করছে বা এমন কিছু বলছে, আমি প্রায় ওই ডিরেলড হয়ে যাওয়া বলে তার মুখোমুখি হচ্ছে। এবং ডিরেল শুধু না, উনি যেটা বললেন একদম 100% এটা হয়। কিরকম করে, ধরো কেউ একজন বলছে যে এই তো জানেন তো কালকে ম্যাচ দেখতে দেখতে এই তো সৌরভ গাঙ্গুলিকে দেখে, সঙ্গে সঙ্গে আরেকজন সেটাকে কেটে একেবারে অন্য পথে তাকে নিয়ে গিয়ে একটা আলোচনা করলো। এতে করে কি হয়, প্রথমত তো ভীষণ একটা বিরক্ত লাগে, এর সাথে কথা বলবো। এই ক্ষেত্রে উনি যেটা জানতে চাইছেন, এটা কি করতে পারি আমরা, আমাদের এই ধরনের মানুষের সাথে ইন্টারাকশনে একটু ধৈর্য লাগে। ধৈর্যে কি করতে হয়, তখন তাকে বলতে হয় এক্সকিউজ মি, আমি কিন্তু এটা কমপ্লিট করিনি, আমাকে আগে কমপ্লিট করে নিতে দিন, তারপরে আমি আপনারটা শুনবো। তার মানে কোথাও শেখানো সর্বরিক একটা অ্যাসার্শনের কথা তুমি আবার একটা জায়গায় একটু অ্যাসার্ট। এবার এখানেও একটা চুলচেরা ভাগ আছে, দ্যাট ইজ ওই অ্যাসার্শনের জায়গা থেকে যদি আমি আবার অ্যাগ্রেসিভ হয়ে যাই, আরে দূর মশাই আপনি চুপ করুন, আমারটা আগে শুনুন, এই টোনটাও কিন্তু আবার গন্ডগোল। সেইখানে আমাকে ওই জায়গাটাতে আমার মনে হয় একটু অ্যাসার্টিভ হতে হবে, আবার একটু ধৈর্য নিয়ে ব্যাপারটাকে হ্যান্ডেল করতে হবে। খুব জরুরি জায়গায় তুমি আনছো, কারণ না বলার ক্ষেত্রে বা এই যে যখন বিঘ্নিত হচ্ছে একটা কমিউনিকেশন, তার ক্ষেত্রেও এই যে অ্যাসার্শন সর্বরিদি, আমি অ্যাগ্রেসিভও হব না, প্যাসিভও হব না, অ্যাসার্টিভ হব, কি করবো এক্স্যাক্টলি যদি একটু মনে রাখি, যে কোনটা করলে অ্যাগ্রেসিভ হয়ে যেতে পারি কিন্তু হলাম না, কি নিজের মধ্যে আমাদের একটু কশাস হতে হবে, যাতে অ্যাসার্টিভ হলাম কিন্তু অফেন্ডেড হলাম না, মানে অফেন্ড করলাম না। এবারে এখানে কি করতে হয়, নিজেদের মধ্যে একটুখানি কন্ট্রোল আনতে হয়। যেমন ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন দেখ একটা মানুষ সে একটা কিছু করতে চাইছে, বারে বারে তার অর্গানাইজেশনকে বলতে চাইছে কিছু, যে এইটা আমার একটা আইডিয়া, এটা শোনো। যেমন সে জানে যে এই আইডিয়াটা নিলে অর্গানাইজেশনের ভালো হবে, কিন্তু সে যাচ্ছে, তাকে নো করা হচ্ছে, তাকে একটু সেলফ কাউন্সিলিং করতে হবে। তখন নিজেকে বলতে হবে যে ওয়ান্স আ নো ইট ইজ নট অলওয়েজ আ নো। তো আমাকে একটু লেগে থাকতে হবে, একটু সময় দিতে হবে। আমাদের জানিস অনুত্তমা, আমার যেটা মনে হয়, আমাদের ভেরিয়াস রিলেশনশিপ গুলো কিন্তু ধীরে ধীরে ভেঙে যাচ্ছে, বিকজ আমাদের এই ধৈর্যটা নেই। আমরা এই অপরকে বুঝতে পারি না। এক হয় যে আমি জানি, আমি যা জানি সেটাই শেষ কথা, এবং আমি অন্যেরটা শোনার মতো ধৈর্য আমার নেই। আমাদের শোনার ইচ্ছাটা চলে যাচ্ছে, ধৈর্যটা চলে যাচ্ছে। একদম। আর একটা কি হয়, যে মানুষের সাথে মানে অনেক সময় রোল রিভার্সাল হয়। যেমন মা আর মেয়ে হয়তো কলেজে পড়া একটি মেয়ে, মা মেয়েতে এমনি বন্ধুত্ব আছে, তো মেয়ে হয়তো দরজা বন্ধ করে পড়াশোনা করছে, এদিকে টিভিতে দেখা যাচ্ছে যে মেয়ের খুব ফেভারিট কোনো প্রোগ্রাম হচ্ছে। এবারে মা তো ডাকছে, ধরো মেয়েটির নাম পিউ, এই পিউ পিউ তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি। এবারে এই যে তাড়াতাড়ি আয় বলে অনেকবার চিৎকার করছে, অনেক সময় দেখা গেল মেয়েটি দরজা খুলে বললো, কি ব্যাপার, চিৎকার করছো কেন? একদম। তখন মা হয়তো সেই টোনে বললো, এই শোন শোন দেখ তোরই ফেভারিট শো। মা খুব এক্সাইটেড। এবারে সেইটা দেখে মেয়ে বললো, ঠিক আছে শো তুমি দেখো, পরে আমি দেখবো, তুমি জানো না কাল আমার পরীক্ষা। এই সময় এইটা কিন্তু তখন মা হয়ে গেছে চাইল্ড, শিশু, আর সে হয়ে গেছে অ্যাডাল্ট। এবং মায়ের তখন মনে হলো, ইস আমি ওর জন্যই তো ডাকলাম ওকে এরম করে, আরো এরম ভাবে ব্যবহার করলো আমার সাথে। এখন সেটা মা মেয়ে বলে মা সেটা পরবর্তী ভুলে যাবে, কিন্তু এটা যদি অন্য বৃহত্তর
সার্কেলে হয় তখন কিন্তু ভুলে যাওয়াটা খুব ডিফিকাল্ট। এই ক্ষেত্রে আমাদের আর একটা দিকেও আমাদের নিয়ে আসছেন সর্বরিদি, যেখানে আমাদের ভূমিকাগুলো কি করে সামাজিক আদান প্রদানে বদলে বদলে যায় এবং তার কি প্রভাব পড়ে, বড় গুরুত্বপূর্ণ আলোচনা। কিন্তু আর একটা ফোন এসে গেছে সর্বরিদি, একটু নিই ফোনটা, এই রোল রিভার্সালে তো ঢুকবোই। কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ, আমি অঞ্জনা ব্যানার্জি শীল বলছি, হাওড়া থেকে। বলুন বলুন। হ্যাঁ, আপনাদের দুজনকেই প্রণাম। নমস্কার। নমস্কার। বলুন। সর্বরী ম্যামকে আজকে প্রথম দেখছি। হ্যাঁ, বোঝানোটা ভীষণ ভালো লাগছে, এর জন্য থ্যাংক ইউ। থ্যাংক ইউ। বলুন। আচ্ছা, আমার সমস্যাটা হচ্ছে আমার ছেলের বয়স 13 বছর। আচ্ছা। ক্লাস 8-এ পড়ছে এবং গত বছর ক্লাস 7-এও দেখেছিলাম যে আমাদের সাথে ভালো কমিউনিকেট করতে পারে, আমাদের কথাবার্তা শোনে। কিন্তু এই রিসেন্ট একটা জিনিস দেখতে পাচ্ছি, খেলাধুলার দিকে অতিরিক্ত মন হয়ে গেছে, পড়াশোনাটার পরিমাণও একদম কমে গেছে। ধরুন ঘন্টাখানেক পড়ছে, তারপরেই অমনোযোগী হয়ে যাচ্ছে, মাঠের দিকে তাকিয়ে থাকছে, আকাশের দিকে তাকিয়ে থাকছে, এইসব করছে। তারপরে আমরা যখন বলছি, মানে ওর বাবা একটু রাগী, বাবা রেগে গেলে রেগে গিয়ে হয়তো একঘা দিয়ে দিল, এরকম করে মাঝে মাঝে। কিন্তু বাবার উপরেও দেখছি মানে অসম্ভব জোরে জোরে কথাবার্তা বলা, ক্রস করা, এগুলো করছে। আর আমাকেও করছে। আমি ওকে যথেষ্ট আপনাদের কথা মতো বুঝিয়ে বলার চেষ্টা করি, হ্যাঁ, কিন্তু বুঝিয়ে বলে কোনো কাজ হচ্ছে না। বুঝিয়ে বলতে গুরুত্বই দিচ্ছে আমাকে একদম। এই ব্যাপারটা একটা সমস্যায় দাঁড়িয়েছে। আর মার্কসের পরিমাণটা খুব ভালো একটা স্কুলে পড়ে, এবং মার্কসটা দেখছি দিন দিন কম হয়ে যাচ্ছে, আস্তে আস্তে 55-60% এরকম হয়ে যাচ্ছে। তো আমি সমস্যাটা কিন্তু খুব চিন্তিত, বুঝতে পারছি না কি করব। আবার ওর বাপকেও যখন বলি যে এত অ্যাগ্রেসিভ হয়ে না, ওকে বুঝিয়ে বলো, বাবা দেখছি বলছে যে দেখো আমি যখন বুঝিয়ে বলছি ও তো শুনতেই চাইছে না। এরকম একটা সমস্যার মধ্যে দাঁড়িয়ে আছি। আপনারা প্লিজ যদি একটা সলিউশন দেন। নিশ্চয়ই। অনেক ধন্যবাদ আপনার ফোনের জন্য। আমরা নিশ্চয়ই এটার সমাধান নিয়ে কথা বলবো, এই জায়গার গঠনমূলক জায়গার মধ্যে দিয়ে নিয়ে যেতে পারি। দেখো, নেগেটিভ বলে তো কিছু, নেগেটিভ বলে আমি তো কিছু পাবো না, পজিটিভটা পাবো না, কিছুই পাবো না। নেগেটিভ বলে আমি কিছুই পাবো না। যেমন ধর এই বয়ঃসন্ধির বাচ্চাদের একটা ভীষণ প্রবলেম হয়, ওরা ডিপ্রেশনে চলে যায় পট করে। কেন? ওরা ভীষণ টেনশন। এবার ওদেরকে যদি এটা বোঝানো যায় যে দেখো, টেনশন করে যদি তুমি জানতে যে আমি আজকে 2 ঘন্টা রুটিন করে টেনশন করব, তাহলে আমি এটা সলিউশন পাবো, তা তো হতে পারে না। তাকে বোঝাতে হবে যে দেখো, টেনশন করে কেউ কিছু পায়নি, তাকে বরং ওই প্রবলেমের সম্মুখীন হয়ে সেটার মধ্যে থেকে উত্তরটা খুঁজতে হবে। যেমন ধরো এই মেয়েটি, ও মডেলিং করবে, ওর ফিগার ভালো, বন্ধুরাও খুব তাল দিচ্ছে, করতে করতে কি তখন বন্ধুরা খুব ভালো আর বাড়ির লোকেরা খারাপ, স্বাভাবিক একদম। তো কিন্তু এইখানে দাঁড়িয়ে বাড়ির লোকেদেরও সেখানে বলা উচিত, সত্যি আমরা মানে তোকে পেয়ে আমরা ধন্য, কিন্তু তুই কিন্তু ওই লেভেলে যেতে পারিস যদি তোর সাথে পড়াশোনাটা থাকে, তোর চোখে মুখে দীপ্তি থাকবে, তুই কোয়েশ্চেন আনসার করতে পারবি। তোকে কেউ একটা প্রশ্ন করলে, তোরও তো কালকে ইন্টারভিউ হতে পারে, তুই ইন্টারভিউতে বলতে পারবি না যদি তোর একাডেমিক্সটা একটু বেসিক না থাকে। একদম একদম। তো এইটা ভীষণ একটা ইম্পর্টেন্ট জায়গা আমি মনে করি, যে পজিটিভ বলে মানুষকে একটু সাপোর্ট দিয়ে আমরা কি চাই বল, আমাদের জীবনের আছেটা কি। এবং অ্যাপ্রিসিয়েশন অ্যাকচুয়ালি কিন্তু একটা বিরাট বদল ঘটিয়ে দিতে পারে, যেটা শুধুমাত্র নমর্থক সমালোচনা পারে না। সর্বরিদি আমরা ক্রমশ, আচ্ছা একটা ফোন চলে এসছে, আমার প্রশ্নটা একটু বিরতিতে থাক, আমি বরং ফোনটা একটু নিয়ে নিই। কে আছেন সঙ্গে? হ্যালো, অনুপমা ম্যাম এবং আমাদের অতিথি সর্বরী ম্যাম, দুজনকে শীতের মেঘলা দুপুরে উষ্ণ প্রণাম দিয়ে। ওরে বাবা, থ্যাংক ইউ, সুন্দর করে বললেন। আমি ম্যাথস অনার্সের ছাত্রী, 21 বছর বয়স, এজন্য আপনাদের দুজনকেই প্রণাম জানালাম। আমি অনেক ছোট আপনাদের থেকে, অনেক আদর নিয়ে, অনেক ভালোবাসা বলছি। অনুপমা ম্যামের ওই হাসি মুখে কথা বলার ওই বাচনভঙ্গি রপ্ত করার জন্য আমি খুব খুব আন্তরিকভাবে প্রচেষ্টা করি। যদি ওরকম একটু যদি আমি পেতাম, আমি খুব গর্বিত হতাম যে ওরকম ভাবে কথা বলে মানুষকে সান্ত্বনা, ওরকম ভাবে মানুষকে মুগ্ধ করা যায়। আমি একটাই কথা বলবো, আমি আপনার এই গুণটার খুব খুব বড় মাপের ফ্যান বলতে পারি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, আমার শুনে খুব ভালো লাগলো। কিন্তু আমি তো তোমায় দেখিনি, আমার ধারণা তোমার নিজেরও এমন অনেক কিছু আছে যেটা নিয়ে তুমি আমার থেকেও বেশি নিজেকে নিয়ে গর্ব করতে বোধহয় পারবে, এবং সেগুলোও আমরা যদি একটু একটু দেখতে থাকি, তোমাকে অনুত্তমা ম্যাম হতে হবে না, তুমি হয়ে গর্বিত হবে। তুমি আমাদের কাছে আজকে কি প্রশ্ন নিয়ে এসছো বলো?
থ্যাংক ইউ ম্যাম, আপনি বললেন বলে। আর আমি 21 বছর বয়স আমার রিসেন্ট একটা জুন মাসে একটা ঘটনা ঘটে গেছে। আমি একটা সম্পর্কের মধ্যে ছিলাম, তো দীর্ঘদিন ছিল ওই সম্পর্কটা। তো ওই ছেলেটি আমাকে ছেড়ে চলে যায়, আর ওই ছেলেটি আমাকে ছেড়ে যাওয়ার কারণ হিসেবে এটাই বলে যে আমার ব্যবহারে অসঙ্গতি, আমি রেগে গেলে খুব বাজে ব্যবহার করি, এই নিয়ে ও এই কারণ দেখিয়ে বলে যে ও আমার সাথে থাকতে পারবে না। তো সেটা নিয়ে ও চলে যায় আমাকে। তো আমি সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু যত চেষ্টা করছি তত দেখছি ও আমাকে বেশি হার্ট করছে। তো এক সময় আমি ছেড়েই দিলাম যে না, এটা হওয়ার না। কিন্তু ম্যাম আমি বিশ্বাস করি মানুষের সকল কাটা ফুল হয়ে একদিন ফোটে। যদি এটাই হয়, আমার এটা একটা খারাপ দিক হয়, আমি রেগে গেলে খারাপ ভাবে কথা বলি, তাহলে এটা আমাকে শুধরে আমাকে ভালো হতে হবে। আর আমি ভালো আছি, ভালো থেকে প্রত্যেকটা ডক্টর, প্রত্যেক উর্মিমালা বসু ম্যাম, প্রত্যেকের কাউন্সিলিং এ, মানে এভাবে টিভির মাধ্যমে আমি কাউন্সিলিং নিয়ে নিজেকে শুধরানোর চেষ্টা করছি। আর আমার বিশ্বাস আমি পারবো, আমার এইটুকু খারাপ ব্যবহার আমি ঠিক শুধরে নিতে পারবো। কিন্তু ম্যাম ও আমাকে যাওয়ার আগে একটা কথা বলে গেছিল যে আমি কোনোদিন শুধরাতে পারবো না। যখনই মাঝে মাঝে আমার এই কথাটা মনের মধ্যে খুব আসে যে সত্যি সত্যি কি আমি হতে পারবো না, ও যে কথাটা বলেছিল সেটা কি ঠিকই হতে পারবো না, এই ভয়টা আমার মাঝে মাঝে আসে। আমি আপনাদের কাছে এটাই বলছি যে যখন আমার এই ভয়টা আসবে, আমি নিজের মনে কোন কথাটা দাঁড় করিয়ে নিজেকে ঠিক করে রাখবো, নিজেকে নিজের সিদ্ধান্ত অটল রাখবো যে আমি পারবো। আমি জানি আমি পারবো, কিন্তু আমি মাঝে মাঝে নড়ে যাচ্ছি, কনফিডেন্স হারিয়ে ফেলি। আপনি আমাকে আরেকটু কিছু বলে দিন যাতে আমি আমার এই কাটাটা আমি আমার ফুল হয়ে আমি আমার এই মাইনাস পয়েন্টটাকে প্লাস পয়েন্ট হিসেবে তুলে ধরতে পারি। আর আজকে যে আমাদের অতিথি ম্যাম এসছে, তার কথা বলার ভঙ্গি, তার উদাহরণ দিয়ে প্রত্যেকটা বিষয় বিশ্লেষণ করার ভঙ্গি আমার খুব ভালো লেগেছে। ভবিষ্যতে ওনাকে আবার ভালো অনুষ্ঠানে দেখতে পাবো আশা করি। এই জানিয়ে আপনারা ভালো থাকবেন, আমার অনেক শুভেচ্ছা আপনাদের সাথে রইল। থ্যাংক ইউ বাবা, খুব ভালো থেকো, অনেক আদর শুভেচ্ছা। হ্যাঁ একদম সর্বরিদি, খুব সুন্দর প্রশ্ন। আমি তোমাকে একটাই কথা বলতে চাই, প্রথমত তুমি নিজে নারী বলে নিজেকে গর্বিত বোধ করো, তুমি নারী। এবং মেয়েরা আমরা ডেফিনেটলি হচ্ছি দ্য স্ট্রঙ্গার সেক্স। কেন? আমরা যা পারি অনেক পুরুষই তা পারে না। প্রাইমারিলি আমরা কিন্তু একটা নতুন জীবন এই পৃথিবীতে আনতে পারি। সুতরাং সেইখানে দাঁড়িয়ে তুমি নারী হিসেবে আগে নিজেকে গর্বিত বোধ করো, এক। দুই, তোমার রাগের যে ব্যাপারটা, তুমি যেটা বুঝে গেছো যে তুমি রাগলে তোমার ব্যবহারের অসামঞ্জস্য মানে অসঙ্গতি হয় সরি হয়, সেইটা যখন তুমি বুঝে গেছো, হাফ দ্য ব্যাটল ইউ হ্যাভ ওয়ান, আমার মনে হয়। মানে এই অ্যাওয়ারনেসটাই ভীষণ। এইবারে তুমি নিজেকে বলো যে আমি যে রেগে যাচ্ছি, আমি কিন্তু নিজের কাছে হেরে যাচ্ছি। রেগে যাওয়াটা কিন্তু আমি অন্যকে জিতিয়ে দিয়ে নিজে হারছি, রেগে যাওয়ার জায়গাটা এখানে। তাই রাগটাকে জয় করতে হবে। এবং তুমি যখন এটা বুঝে গেছো, তুমি রাগের জায়গা থেকে ধীরে, একটু টেক টাইম, একটু সময় নেবে, কিন্তু তুমি পারবে। আর ওই সময়টাও নিজেকে তাহলে কি মনে করো? এবারে ধরো তোমার কোনো একটা রেগে যাওয়ার একটা ঘটনা ঘটলো, যে বা কেউ কিছু বললো, তুমি রেগে গেলে, তোমাকে প্রথম কথা নিজেকে বলতে হবে যে আমি রাগবো না। আই হ্যাভ টু এক্সারসাইজ দিস এভরিডে, সেইং যে আমি রাগবো না, কোনোভাবেই আমি বিচলিত হব না। কারণ আমি বিচলিত হওয়া মানেই আমি হেরে গেলাম তার কাছে এবং তাকে জিতিয়ে দিলাম। অ্যাঙ্গার ম্যানেজমেন্ট নিয়ে হয়তো আবারও কখনো ফিরতে পারি ভালো আছে ভালো থেকে অনুষ্ঠানে। সর্বরিদিকে যদি আরেকদিন আমরা পাই, তাহলে সেটা কিন্তু একটা আলাদা এপিসোড। আমরা ইনফ্যাক্ট ব্রেকে বসে বসে আলোচনা করছিলাম করার কথা। একটা যেটা আমি তোমায় একটু জিজ্ঞেস করবো সর্বরিদি, যে এই যে ছেলেটি ওকে বলে গেছে যে তুমি কোনোদিনও নিজেকে বদলাতে পারবে না, এবং সেটা ওকে হন্ট করে, ওই মুহূর্তে দাঁড়িয়ে যখন ছেলেটির কথাটা ওকে কষ্ট দিচ্ছে, অথচ চাইছে নিজেকে পরিবর্তন করতে, নিজের জোরটা ফেরানোর জন্য আরেকটু কিছু কি নিজেকে বলা যায়? এবারে ওর যেটা উচিত সেটা করা, সেটা হচ্ছে নিজের স্ট্রেংথ এন্ড উইকনেস, তোমার যেগুলো শক্তি আর তোমার যেটা উইকনেস, এই দুটোকে ডিসকভার করো। ঠিক ডিসকভার করলে কি হবে, তুমি ধীরে ধীরে বুঝবে যে তোমার সেই ইউনিক কোয়ালিটিস কি, যেটা আমি বলছি, এবং দেখা যাবে যে
তুমি যদি মনে করো যে তার জন্যই তুমি জীবনটা ব্যয় করবে, এটা করো না। কেন ওর তোমাকে নেগেটিভলি মোটিভেট করছে যে তুমি পারবে না, তোমার জীবন ইজ নট ওয়ার্থ ফর দ্যাট বয়। এবং সেই মানুষটি চোখ দিয়ে নিজেকে দেখাটা আমাদের বন্ধ করতে হবে। আর একটা ফোন এসে গেছে সর্বরিদি, একটু সংক্ষেপে যদি বলেন, আমরা একদম শেষ পর্যায়ে আছি, বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ নমস্কার। আমার একটা বক্তব্য আছে, আপনারা ডিসকাস করছিলেন যে বাচ্চাদের আমরা বেশ দিচ্ছি, সেইটা নিয়ে আমার একটা বক্তব্য যে আমার একজন পরিচিত, একটু লাইনটা ডিস্টার্বড আসছে, শুনতে পাচ্ছি না ঠিক। আচ্ছা, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ এবার একটু বেটার, একটু বেটার। হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো, এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, বলছি আমার একজন পরিচিত, ওনার একটি মানে নাতি আছে, তো ওনার ঠাকুমা, বাচ্চাটি যিনি ঠাকুমা, তিনি একজন বিধু, এবং তার দাদুর চাকরিটা তার বাবা আর কি পেয়েছে, কিন্তু মানে তার যে মা, মানে বাচ্চাটির যে মা, সে ঠাকুমাকে সেই প্রত্যেকটা করেও না, এবং ওনার কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, নিজের সেলাই করে নেন, নিজের খরচা চালিয়ে নেন, এবং উনি পেনশন পান, কিন্তু তবুও ওনার বৌমা ওনাকে অ্যাক্সেপ্ট করতে পারে না, একটা সংসারে ওনারা থাকতে পারে না। কি কারণ আমি সেখানে যাচ্ছি না। বাচ্চাটা যখন ক্লাস 9 এর বাচ্চা, সে এখন বলছে যে আমি একটা ফ্ল্যাট কিনবো, এবং ফ্ল্যাটটা আমি ওখানে দিকে রাখবো, বাবাকে রাখবো, তোমাকে কিন্তু রাখবো। এই যে জায়গাটা, এটা কিন্তু ওর মাই দেখিয়ে দিচ্ছে ওকে যে আমি ঠাকুমাকে রাখবো, তাহলে ও ভাবছে আমি আমার মাকে রাখবো। আমার আমি ঘটনাটা শেয়ার করলাম, কারণ এখনটা ভীষণভাবেই করছে। আমরা সবসময় বাচ্চাদের দেখি, বাচ্চাদের আমরাই তৈরি। একদম বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ। একদম বুঝতে পেরেছি, ঠিকই, সত্যি তাই যে আমাদের হ্যাঁ একটা শেয়ার করলেন, এবং সত্যি খুব ইম্পর্টেন্ট এটা, কারণ আমরা যেটা সবসময় আমাদের এই অনুষ্ঠানেও বলা হয় যে আমরা যা করছি সেটাই কিন্তু অনুকরণের পর ফিরে আসবে আমাদেরই কাছে। অনেক ধন্যবাদ আপনার ফোনটার জন্য। সর্বপ্রতি আমরা একদম শেষ পর্যায়ে আছি। তুমি একটা জায়গায় গেছিলে যেটা নিয়ে বেশি দূর এগোতে পারিনি, কারণ আমরা ফোনে অন্য পথে চলে গেছিলাম। এই যে একজন বস মেল করলো, মিট মি অ্যাট 3 PM, 11টার সময় তিনি মেল করলেন, এবং মাঝের সময়টাতে কেন 3 PM মিট করতে হবে বুঝতে না পেরে একজন টেনশনের চোটে গোটা দিন নষ্ট করে ফেললো। এই যে একটা কমিউনিকেশন এরর হয়ে গেল, এইটা তুমি একটা জায়গা ছুঁয়েছিলে যেটার মধ্যে আর ঢুকতে পারি। এবারে কি হলো, 3 PM এ যে এমপ্লয়ি, সে ধীরে ধীরে প্রচন্ড টেনশন নিয়ে সে এগোচ্ছে বসের ঘরে। বসের ঘরে নক করে তার গলা দিয়েও প্রায় আওয়াজ বেরোচ্ছে না, এরকম টাইপের গলায় সে কথা বলছে। সে ঢুকতেই বস তাকে দেখে বললো, ওই ইয়েস প্লিজ কাম ইন। তো সে বললো হঠাৎ কি হলো, ও তো ঢুকছে অন্য রিজনে। এইবারে সে বললো যে না, কতগুলো লিফলেটস এসেছিল একটা অর্গানাইজেশন থেকে, দেখুন তো আমাদের ডিপার্টমেন্টাল কিছু কাজে লাগতে পারে কিনা। এবারে এই যে তার ব্লাড প্রেশারটা এতক্ষণ বাড়লো, এবং সে অন্য কিছু করতে পারলো না, কিছু করতে পারেনি, ইট ওয়াজ জাস্ট একটা অভিনয় করে যাচ্ছিল অল দ্যাট টাইম, যেগুলো করণীয় কাজ সেগুলো করছিল হাফ হার্টেডলি। এই জায়গায় দাঁড়িয়ে আমরা কি করছি অনেক সময়, এটা ধরো আমাদের নিজেদের মধ্যে হয়, এই শোন তুই কিন্তু অতটা সময় দেখা করিস, কথা আছে, এক্স্যাক্টলি কথা আছে, কথা আছে। এবারে কথা আছে ব্যাপারটা যেই শুনলাম, আমার মধ্যে কিন্তু শুরু হয়ে গেল, কি বলবে। আমরা বলি না অনেক সময়, এই বল না, একটু বল কি ব্যাপারে, একটু না 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 তখন বলবো, একদম ভীষণ। এবারে হয়তো কিছুই না, হয়তো ভাবছি আমি যে তখন বলবো কেন, আমার একটু সময় থাকবে, বেশ গুছিয়ে আমি কথা বলবো, তাই জন্য বলছি তখন বলবো। কিন্তু যে শুনছে তার তো একটা উদ্বেগের কারণ তৈরি হলো সেখানে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা কতগুলো সহজ দৈনন্দিন জায়গার কমিউনিকেশনে সম্পর্কের অনেক, তার মানে তুমি বলছো যে কোথাও এই অসম্পূর্ণতাটাকে না রাখা যখন আমি কমিউনিকেট করছি, অবশ্যই মানে ওইটুকু বলে দেওয়া যে শোন, তোর সাথে এতটার সময় দেখা করবো, আমার কিন্তু এই ব্যাপারে একটু কথা ছিল। তাহলে কি হচ্ছে, যে শুনছে সেও কিছুটা প্রিপেয়ার হচ্ছে, সে তৈরি হয়ে যাচ্ছে, আচ্ছা ঠিক আছে ওইটা নিয়ে কথা বলবে, তাহলে আমার এই বলার থাকতে পারে। তাহলে জিনিসটা অনেক বেশি কনস্ট্রাকটিভ হয়। মানে যখন ওই পরে আমরা দুজন বসবো, আমরা জানি যে হ্যাঁ এই নিয়ে আমরা কথা বলছি। সর্বপ্রতি আমরা একদম শেষ পর্যায়ে প্রায় ঢুকে গেছি, খুব স্বল্প
সময় হাতে আছে। অনুষ্ঠানের আজকের একদমই শেষ মুহূর্তে দাঁড়িয়ে কমিউনিকেশনকে ঠিক পথে রাখার জন্য তুমি কি 1, 2, 3, 4 করে কয়েকটা মূল থাম্ব রুল আমাদের একটু বলে দেবে, যেটা আমরা রোজকার জীবনে একটু মনে রাখবো? একটা আমি এটা বলতে চাই যে নেগেটিভ কথা কাউকে বলা নয়, কারণ নেগেটিভ থেকে আমি কিছু পাবো না। 2 নম্বর, আমাকে জানতে হবে যে সে কি পজিশন থেকে কথাটা বলছে। মানে সে হঠাৎ এক্সাইটেড হয়ে বলছে মানে এই নয় যে আমি তাকে একটা মানে রিপ্লাই ব্যাক করলাম ইন আ ডিফারেন্ট ওয়ে, মানে তার অবস্থাটা বুঝতে হবে। আর একটা হচ্ছে যেটা ভীষণভাবে প্রয়োজন, হয়তো বয়সের সাথে সাথে আসে, ধৈর্য। ধৈর্যটা হচ্ছে প্রাইমারি থিং একদম। এটাই দিয়ে আমি বলতে চাই যে মানুষের সম্পর্ক আরো ভালো হোক। আমার মনে হয় যে মানুষের মধ্যে মানুষের যেই টানাপোড়েনটা হচ্ছে, এটা হচ্ছে প্রাইমারিলি বিকজ আমরা এই অপরকে অ্যাডিকুয়েট ভ্যালু দেই না। আমি মনে করি তুমি কে, তুমি কে, আবার আরেকজন ভাবে ও আমাকে তুমি এরকম করলে। এই যে জিনিসগুলো হচ্ছে ছোট্ট কমিউনিকেশন থেকে হয়। এই কটা বাজে রে, কেউ বললো 3টে বাজে, সেটা একটা কমিউনিকেশন। কেউ বললো কটা বাজে রে, ঘড়ি নেই, ঘড়ি দেখতে পারো না, পরের জন্মদিন কবে, একটা ঘড়ি কিনে দেবো। এই যে বাচালতার জায়গায় চলে যাওয়া, এইটাতে কি হয় কিন্তু এতে কোনো ফল হয় না, বরং মানুষটা আর কোনোদিনই তাকে কোনো প্রশ্ন করবে না, জানে কি জিজ্ঞেস করলে এরকম কথা বলে, দরকার নেই। এবং তুমি যেটা আরেকটা বলছিলে যে আমরা অসম্পূর্ণ কমিউনিকেশন গুলো অ্যাভয়েড করার চেষ্টা করব। একদম, অসম্পূর্ণ কমিউনিকেশন করলেই বিপদ। মানে বিপদ মানে কি, আই এম কজিং অ্যাংজাইটি, অ্যাঙ্গার, পেন, সেগুলো তো দরকার নেই। মানে এইটা কিন্তু ইনফ্যাক্ট আমরা যারা মনস্তত্ত্ব নিয়ে কাজ করছি তারাও যেটা বলেছে, এই যে অসম্পূর্ণতা, ওই গ্যাপটাতে কিন্তু আমি আমার কিছু অনুমান ঢুকিয়ে দিতে পারি, সেটা ভুল প্রমাণিত হতে পারে, তাই না? বলো, আমার তো একটা অ্যাজাম্পশন তৈরি হলো বোধহয় বস আমাকে ভীষণ বকবেন, এক্ষুনি তুমি যে উদাহরণ। এটা আরেকটা কারণে হয়, সেটা হচ্ছে ফিডব্যাক। আমাদের ফিডব্যাক মানে ক্রিটিসিজম, ক্রিটিসিজম মানে নেগেটিভ, সেই জন্য আমি ভয় পাই। ঠিক, মানে আমাদের ধরো অনেক সময় হয় না, মা বলে থাকে আজকে বাবা আসুক, তারপর হবে, এক্স্যাক্ট এই থেকে শুরু হয় আমাদের টেনশন। এবারে সে হয়তো বাচ্চা তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়েছে, কিন্তু ঘুমায়নি, সে শুনছে যে মা কতটা রিপোর্ট করছে বাবাকে এবং বাবার রিয়াকশনটা কি হলো, এবং তারপরে তো তাদের কমিউনিকেশন পারিবারিক ভালো থাকার কথাই নয়। এই থ্রেট জায়গাটা আসবে কেন? ঠিক কথা, এটাই মানে আমার মনে হয় এগুলো আর কি ভীষণ ভাবে কমিউনিকেশন, সম্পর্ক, পজিটিভ, টাইমিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। রেজাল্ট বেরোলো হাইয়েস্ট কত, এটা ইউনিভার্সালি জানিস অনুত্তম। আমি তো বিভিন্ন কোম্পানিজও জিজ্ঞেস করাই যখন সেশন, তখন সেম থিং দে হ্যাভ টোল্ড মি, আনসার দিয়েছে আমাকে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে, হয়তো দিয়েছে, কেউ সাউথে, কেউ নর্থে, বিভিন্ন প্রদেশের সবাইকে আমি জিজ্ঞেস করছি আচ্ছা চলে যান তো আপনাদের ছোটবেলায় রেজাল্ট বেরিয়েছে, প্রশ্ন কি হয়েছে আপনাদের কাছে, এন্ড দে সেড হাইয়েস্ট কিতনা, হু ইজ ফার্স্ট ইন দ্য ক্লাস। এবং সেখানে দাঁড়িয়ে হয়তো সেই ছেলেটি ভাবতে পারে যে ছেলেটি আমার ক্লাসে ফার্স্ট, বাবা মা হয়তো তাকে সন্তান হিসেবে পেয়ে বেশি খুশি হতো। এই যে ছোট ছোট জিনিসগুলোতে আমাদের কোথায় কোথায় যে একটু একটু গন্ডগোল হয়ে যায়, কোথাও যে আমার আত্মমূল্যায়নটা কোথায় ক্ষয়ে গেল, এইটা কিন্তু খুব যন্ত্রণার। এবং তখন এই যে আমরা বারবার বলি অন্যের আয়নায় মুখ দেখবো না আমরা, কিন্তু অন্যের আয়নাটার প্রথম অন্যটা কিন্তু বাবা মা। তাদের আয়নায় আমার প্রতিচ্ছবিটা যদি আমি দেখি সুন্দর আছে, ভীষণ ইম্পর্টেন্ট। বাবা মা হিসেবেও কিছুটা দায়িত্ব এবং নিজেরও দায়িত্ব। বাবা মাই যে সবসময় দোষী তা নয়, নিজের উপরেও কিছুটা দায়িত্ব থাকে। এবং যখন আমরা তাদের বড় করছি, বিশেষত সন্তান প্রতিপালনের ক্ষেত্রে, আমাদেরকে কমিউনিকেশনের ক্ষেত্রে আজকে আমাদের অনেকগুলো ভীষণ সুন্দর উদাহরণ সর্বরিদি দিলেন, এবং অ্যাডাল্ট কমিউনিকেশনেরও অনেক সুন্দর সুন্দর উদাহরণ আমরা পেলাম, যেখানে আমরা কি করে সচেতন হব তার কিন্তু অনেকগুলো দিক উঠে এলো। অনেক ধন্যবাদ তোমাকে আমাদের সঙ্গে থাকার জন্য, কারণ আমরা অনেক উত্তর পেলাম। আপনাদেরও অনেক ধন্যবাদ, খুব ভালো থাকবেন বন্ধুরা। থ্যাংক ইউ।